তুই আমার পাশে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছোস? হ্যাঁ, আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করেছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওই রকম কিছু একটা করবেন, তাহলে কোনোদিনও আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিচ্ছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসেবে মানি না বলে সুযোগ খুঁজছিলি, তাই না? আর যেই সুযোগ পেয়ে গেলি আর কাজে লাগিয়ে ফেললি। আপনি আমার পুরো কথাটা শুনছেন না। আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোকে দেখতে পাচ্ছি না। আমি নিশ্চুপ থেকে তাকে বললাম, কালকে রাতে আপনি নেশা করে সেন্স ছিল না, আর এই সুযোগ নিয়ে আপনার বান্ধবীর ভাই আপনার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তাই তো আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আপনার সেন্স ছিল না বলে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং ছাড়ছিলেন না। আমি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে এই দুর্ঘটনাটা ঘটে। এরপর রুবি আমার সব কথা শুনে বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যে কথা বলে তুই আমাকে ভোগ করলি। হ্যাঁ, সত্যি কথা, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না? ছোট লোকের বাচ্চা, তুই চলে যা আমার সামনে থেকে। আর কোনো দিনও আসবি না। তোকে আমি একটু ভালো ভাবতাম, আমি জানতাম না তোর চরিত্র এই রকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? এই এতই যদি শরীরের চাহিদা থাকতো, বিদ্যালয়ে যাইতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিনে সবকিছু সহ্য করেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু আর না, এত কিছু আমি আর মেনে নিব না। রুবির জন্য আমার মনে যতটুকু ভালোবাসা ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। আমি নিজেকে শান্ত করে রুবিকে বললাম, অনেক অপমান সহ্য করেছি শুধু তোকে ভালোবাসি বলে, কিন্তু তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কি চাস তুই? আমি চলে যাব তোর জীবন থেকে, তাই না? রুবি আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত রুবিকে কখনো তুই করে বলিনি। সে আমার দিকে চেয়ে বলল, আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না, আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাব এই বাড়ি ছেড়ে, আর আসবো না কোনোদিন তোর সামনে। তোর প্রতি আমার আজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস। আর কোনোদিন তোর পিছনে এসে বলবো না ভালোবাসি। এ কথা বলে ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে রুবির একটা ছবি নিলাম। আমি রুবির রুম থেকে আমার সব কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ওর রুম থেকে। রুবি আমার যাবার পথ চেয়েছিল, তাতে আমার কি? খালু খালাম্মাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পেছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। রুবির অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। এই বলে রাস্তায় আপন মনে হাঁটছি। ভাবতে পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি রুবির কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়েও যদি ও আমার ভালোবাসা বুঝতে পারে, তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতে কেমন জানি লাগে, জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রুবির ভালোবাসা। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে, জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রুবির ভালোবাসা। আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাব, আমি কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাব এই শহর ছেড়ে। যেই শহরে শুধু অবহেলা পেয়েছি সেখানে আর থাকবো না, আর ফিরে আসবো না এই শহরে, আর আসবো না রুবির কাছে, আপন জনের কাছে। এই কথা ভেবে চলে গেলাম রেল স্টেশনে।
সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমিও গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে আপন গতিতে, আর আমি ভাবছি আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আর এই দিন দেখতে হতো না। মা বাবাকে খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে? কেন নিয়ে গেলে না আমাকে? ছেড়ে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলায় পড়ছি আমি ধীরে ধীরে। আপনাদের তো পরিচয় দেয়া হয়নি। আমি হলাম আলিফ, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর থেকে খালা খালুর বাড়িতে বড় হই, আর রুবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, রুবিও। গল্পের সাথে সবকিছু জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে খালা খালুর কথা ভাবছি। তারা আমাকে বাড়ি না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজছে হয়তো। আর রুবি হয়তো অনেক খুশি হয়েছে আমি তার জীবন থেকে চলে এসেছি বলে। আর কোনো ছোট্ট লোক তার পিছে ঘুরবে না। এসব কথা মনে পড়ছে আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর রুবিকে আমার এই চেহারা দেখাবো না। এখন একটা থাকার জায়গা করতে হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নেই। আমি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই দূরে দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে দোকানে কিছু জিনিস নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই লোকটা বুকে হাত দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। আমি যেতে চাচ্ছিলাম, তারপর একটু ভেবে গেলাম লোকটির কাছে। লোকটিকে দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ওনার গাড়িতে ওঠালাম। পাশের মানুষকে প্রশ্ন করে জানতে পারলাম পাশে একটা হাসপাতাল আছে, তাকে ওই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার নার্স এসে তাকে নিয়ে গেল। আমি ভাবলাম চলে যাব, তারপর ভাবলাম লোকটাকে একটু দেখিয়ে যাই কি অবস্থা। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে আসলো। চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সুস্থ আছে। কি হয়েছিল ওনার? উনি হার্টের রোগী, হার্টের সমস্যার কারণে এমন হয়েছে। বলে ডাক্তার চলে গেল। এখন 3টা বাজে। আমারও যাওয়ার কোনো জায়গা নেই, তাই হাসপাতালে থেকে গেলাম। সকালে ওনার সাথে দেখা হলে চলে যাব সকালে। আপনি এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব? আঙ্কেল, ধন্যবাদ জানানোর দরকার নেই। আচ্ছা, আমি আসি। তোমাকে দেখে মনে হয় এই শহরে না। বাসা কোথায় তোমার? আমি ঢাকা থেকে এসেছি এখানে কালকেই, কাজের খোঁজে। আঙ্কেল কিছু একটা ভেবে আমাকে বললেন। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। আচ্ছা, তোমাকে আমার অফিসে কাজ দিব, করবে? আমি ওনার জীবন বাঁচিয়েছি বলে হয়তো করুণা করছে, তা বাদে এখানে থাকতে গেলেও চাকরির দরকার, তা ভেবে হ্যাঁ করে দিলাম। আচ্ছা চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, তা হয় না। আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে একটা চাকরি দিলেন, তা অনেক। আমি ঠিক একটা ভাড়া বাড়ি ম্যানেজ করে নেব। তোমাকে বাড়ি দেখতে হবে না, আমার বাড়িতেই ভাড়া থাকো। এবার খুশি? আচ্ছা, এই বলে বিকেলে হাসপাতাল থেকে সোজা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। গাড়িতে বসে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। ভাগ্যের কি পরিহাস! চিনি না জানি না একটা লোক আমাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এসব ভাবতে ভাবতে চলে আসলাম আঙ্কেলের বাসায়। বাসাটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল বড় লোক, কিন্তু আমাদের মতো না। বাসার ভেতর ঢুকে আঙ্কেল সবাইকে ডাক দিল। সবাই আঙ্কেলকে দেখছে ঠিক আছে কিনা। আঙ্কেল সকালে ফোন করে সবাইকে বলে দিয়েছিল। আন্টি আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তা বাদে আঙ্কেল আমার জন্য আজ যা করলো তা এর কাছে কিছুই নয়। আচ্ছা বাবা, ওই ওপরতলার রুমটা তোমার আজ থেকে, তুমি ওইখানেই থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবার খাবো। যাওয়ার পথে আঙ্কেলের মেয়ের সাথে দেখা হলো। ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আপনার নামটা কি জানতে পারি? আমি আরিফ। আপনার নাম কি? আমার নাম রিমি, আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার বাসায় কে কে আছে? আমি এতিম, আমার কেউ নেই।
এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার উপর মায়া হচ্ছে। তারপর উপরে গেলাম, ব্যাগটা বেডের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতেই আন্টির ডাক, খেতে ডাকছে। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম, সবাই একসাথে খাচ্ছি। তখন আঙ্কেল বলল, তোমারও তো এখনো পড়ালেখা শেষ হয় নাই, তা পড়াশোনা ছেড়ে দিবে নাকি? না আঙ্কেল, চাকরির পাশে পড়াশোনাটাও কন্টিনিউ করব। আচ্ছা রিমিমা, তুই আরিফকে নিয়ে যাস, তোর কলেজে ওখানে ভর্তি করে দিবি। আচ্ছা বাবা। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমার সাথে রুমে গেল। দুজনে মিলে রুমটা গুছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকে ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটাও অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠলাম বিকেলে। তারপর রিমি আসলো আমার ঘরে। আরে রিমি, এখানে কেন? কেন, আসতে পারি না বুঝি? আরে তোমার বাসা, তোমার ঘর, তুমি আসবে না তো কে আসবে? বলছিলাম কোনো দরকার ছিল নাকি, তাই বললাম। না, সেরকম কিছু না, ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি ভাবলাম এখানকার তো কিছুই চিনি না, তা ঘুরতে গেলে অনেক কিছুই চেনা হবে, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর দুজন মিলে বের হলাম ঘুরতে। রিমি নীল একটা শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটার মনও ভালো। তারপর আমরা দুজন মিলে অনেক জায়গায় ঘুরলাম, কিছু খেয়ে বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। বাসায় এসে শুয়ে পড়লাম, মনে পড়লো ফোনের কথা। সেই দিন বন্ধ করে রেখেছিলাম, ওভাবেই বন্ধ হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফোন থেকে সিম বের করলাম, সিমটা ভেঙে ফেললাম। তারপর আন্টি খেতে ডাকলো, খেতে গেলাম। নিচে সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে কলেজে যাব না। কালকে আঙ্কেলের সাথে তার অফিসে যাব কাজ বুঝে নিতে। এই ভেবে ঘুমাতে যাচ্ছি, তাও ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে রুবির কথা। সে আমাকে যতই অবহেলা অপমান করুক না কেন, হাজার হলেও সে আমার ভালোবাসার মানুষ। মানুষ প্রথম ভালোবাসার মানুষকে কখনো ভুলতে পারে না। আমার বেলায়ও তার বিকল্প হয়নি। এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে থাকতে থাকতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। চোখ খুলে দেখি 6টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হলাম, হয়ে রিমিদের ওখানে গেলাম। আসলে রিমিরা নিচে থাকে আর আমি দোতলায় থাকি। নিচে যেতে আন্টির সাথে দেখা, বসতে বলল। বসে থাকতে থাকতে এক সময় আঙ্কেলও চলে আসলো। সবাই একসাথে বসে সকালের নাস্তা সেরে ফেললাম। তা আরিফ, তুমি আজ থেকে অফিসে জয়েন করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আজ থেকেই যাব, আর অফিসের পাশে পড়াশোনাটাও চালিয়ে যাব। এই বলে আঙ্কেল আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আঙ্কেল সবাইকে ডাক দিলেন। সবাই আঙ্কেলের পাশে আসলেন। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এর নাম আরিফ, এ এখন থেকে এখানে কাজ করবে, আজ থেকে জয়েন করলো। তারপর সবার সাথে আমি কুশল বিনিময় করলাম। এরপর আঙ্কেল ম্যানেজারকে বলে গেলেন আমাকে কাজ বুঝিয়ে দিতে। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিনে নিয়ে গেলেন এবং অফিসের কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই কাজ করতে করতে দুপুর হয়ে গেল। পিয়ন এসে বলে গেলেন আঙ্কেল নাকি ডাকছে। তাই আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার, আমাকে ডেকেছেন? আঙ্কেল রাগী গলায় বলল, তুমি আমাকে আঙ্কেল ডাকছো যে? এটা তো অফিস, এখানে আপনি আমার বস, তাই আঙ্কেল ডাকলে কেমন দেখায় না? আচ্ছা, তোমার যা ভালো মনে করো, তোমাকে ডাকছিলাম। আজ আর কাজ করতে হবে না, চলো বাসায় যাব, কাল থেকে এসো। আচ্ছা চলেন। এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। আচ্ছা চলেন, এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। বাসায় আসলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম রিমি আসছে কলেজ থেকে। রিমি গেল ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খাবো। তারপর আঙ্কেল, রিমি সবাই আসলো খাবার খেয়ে। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে বাহিরে গেলাম নতুন সিম কিনতে। নতুন সিম কিনতে হবে। আগের সিম নষ্ট করে ফেলেছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় এসে রিমিদের ওখানে গিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলাম রুমে। কাল আবার অফিসে যেতে হবে। এভাবেই কেটে গেল অনেক দিন। তাও আমার মন থেকে রুবিকে মুছে ফেলতে পারলাম না। যখনই তার কথা মনে হয় অনেক কষ্ট হয়। কি করব, ভালোবাসি যে তাকে। এখন আর রিমিদের ওখানে প্রয়োজন ছাড়া যায় না। এখন আমি নিজেই রান্না করে খাই। আর কতকাল মানুষের বাসায় খাবো? আমার জন্য যা করেছে সেটাই অনেক। রিমিদের বাসায় যাই না দেখে রিমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য।
বারণ করা সত্ত্বেও নিয়ে আসে। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সব সময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারবো না। আমার মন যে অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি। দূরে আছি তো কি হয়েছে, দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। একদিন আমি কলেজে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলছি, আর সামনে গেটের দিকে যাচ্ছি। মেয়েটা আমায় খুব কাছের মনে করে। সে আমার হাত ধরে হাঁটছে, আর তখনই সামনে দেখি রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব, তখনই রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার পুরনো কথা মনে করে দিল। আচ্ছা, আবার রুবি ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারল, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি। একটা চায়ের দোকানে বসেছিলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসছে। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন করছে, বাসায় যেতে বলছে। তাই আর বসে থাকলাম না, বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। দরজার কাছে এসে দেখি দরজা আগে থেকে খোলা। আরে চাবি তো আমার কাছে, দরজা কে খুললো? ভেতরে গিয়ে দেখি রিমি। তাহলে রিমি খুলেছে। আসলে বাড়িওয়ালার কাছে আরেক সেট চাবি ছিল। রুমে ঢুকতেই রিমি বলে উঠলো, কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করেছি তোমার জন্য, কত চিন্তায় ছিলাম আমি। এবার রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। রিমি, তুমি কি করছো? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি কিছু বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে অন্য কাউকে দেখতে পারি না আমি। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। রিমি, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়েছি আমি। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আমি তোমাকে ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা, আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে এখানে নিয়ে এসেছে। আমি তার বিশ্বাস কখনো নষ্ট করব না। বাবার কথা বলছো? বাবাকে আমি বুঝিয়ে বলবো। তুমি যাই করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, চলে যাচ্ছি আমি। এই কথা বলে রিমি কাঁদতে কাঁদতে চলে গেল। যা ভয় পেয়েছিলাম তাই হলো। যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এরপর থেকে রিমির সাথে আর দেখা হয়নি। তাদের ওখানেও যাইনি। কি বলবো রিমিকে, যে তাকে ভালোবাসতে পারবো না? আমি বিবাহিত। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন আঙ্কেল তাদের বাসায় যেতে বললেন, আমিও গেলাম। আরিফ, তুমি আমার মেয়েকে বাঁচাও। কি হয়েছে রিমির? কয়েকদিন ধরে ঘর থেকে আর বের হয় না, খাওয়া দাওয়া কিছু করে না, শুধু বলে আরিফকে এনে দাও। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো। না আঙ্কেল, এটা হয় না। আমি রিমিকে বিয়ে করতে পারবো না। আপনি আমার যে উপকারটা করেছেন তা আমি জীবন দিয়ে হলেও শোধ করতে পারবো না, কিন্তু আমি জেনে শুনে আমার জীবনের সাথে আরও একটা জীবন নষ্ট করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আমাকে একটু খুলে বলো। আমি বললাম রিমিকেও ডাক দিতে। তারপর আঙ্কেল, আন্টি, রিমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি বিবাহিত। আমার এই কথা শোনার জন্য মনে হয় কেউ প্রস্তুত ছিল না। সবাই একসাথে বলে উঠল, কি? তুমি যে বললে তোমার কেউ নেই, তুমি এতিম তাহলে? আসলে আমি এতিম হলেও আমার খালা খালুর বাড়িতে বড় হয়েছি, এবং আমার বউও আছে। তাহলে তুমি এখানে কেন, পরিবার ছেড়ে? সে এক দুঃখের কাহিনী, শুনুন তাহলে। সবাইকে বলতে লাগলাম, আমি আরিফ সবেমাত্র এসএসসি পাশ করেছি, 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসায় থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়ালাম। তারপর খাওয়া দাওয়া শুরু করে শুয়ে আছি, এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করছে, মানে কেউ বা ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই, কি রে শালা, 7টা বাজতে চলেছে, আজ আড্ডায় আসবি না? ভুলেই গিয়েছিলাম। তোরা আয়, আমি আসছি। সবাই আসছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মোকসেদ, নাজমুল
আমাদের প্রাইমারি থেকেই পরিচয়, আমরা ফ্রেন্ড। আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো,